সো হ্যালো এভরিওয়ান, আজকে 19শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো ঝটাপট দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথম আমাদের টপিক হচ্ছে যে জল জীবন মিশনের যে টপিকটা, সেই টপিকের প্রথম দুটো কোশ্চেন আমাদের দেখো কী কী আছে। জল জীবন মিশন বা JJM এর প্রধান উদ্দেশ্য কী এবং এটি কত সালে চালু হয়েছিল? তাহলে এর মনে রাখবা যে এই যে জল জীবন মিশন বা JJM এটা তৈরি হয়েছিল 2019 সালে। কত সালে? 2019 সালে কিন্তু এটা তৈরি হয়েছিল। আর এর মূল উদ্দেশ্য ছিল ঘরে ঘরে কিন্তু প্রতিটা ফ্যামিলিতে যেন 55 লিটার করে জলটা পৌঁছে যায়, সেই উদ্দেশ্যে কিন্তু এটা তৈরি হয়েছিল। তা আনসার কোনটা হবে? 2024 সালের মধ্যে প্রতিটি ব্যক্তি, মানে প্রতিটি ব্যক্তি হবে না, এখানে প্রতিটি ফ্যামিলি প্রতিদিন 55 লিটার জল প্রদান করা হবে। আর এটা চালু হয়েছিল কত সালে? 2019 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে সাধারণ রাজ্যগুলি অর্থাৎ আদার স্টেট, মানে ইউনিয়ন টেরিটরিগুলো বাদ দিয়ে সাধারণ স্টেটগুলির জল জীবন মিশনের তহবিল বরাদ্দ হয় বা ফান্ডিং প্যাটার্ন কত? ফান্ডিং প্যাটার্ন বলতে কতটা রাজ্য দেবে আর কতটা সেন্ট্রাল সরকার দেবে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। তাহলে সেটা হচ্ছে 50-50। সাধারণ রাজ্যগুলোর ক্ষেত্রে 50-50, অন্য রাজ্যগুলোর কি আমরা এক্ষুনি দেখে নেব। সাধারণ রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু 50-50, অর্থাৎ 50% রাজ্য দেবে, 50% কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, ঠিক আছে। এর বিশদে জেনে নেই একটু। মিনিস্ট্রি অফ জল শক্তি এর অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন বা DDWS পরিচালিত জল জীবন মিশন বা JJM, যেটা 15ই আগস্ট 2026 সালে সফলভাবে 7 বছর কিন্তু পূর্ণ হয়েছে। অর্থাৎ 2019-এ চালু হয়েছে, 26 সালে কিন্তু 7 বছর। অ্যাকচুয়ালি এর উদ্দেশ্য কিন্তু 24 সাল পর্যন্ত ছিল, কিন্তু পরবর্তীতে 8 বছর বা 9 বছর বাড়ানো হয়েছে, 9 বছর, সরি, 9 বছর কিন্তু এটা বাড়ানো হয়েছে। ওকে, তো 2028 সাল পর্যন্ত কিন্তু এটা চলবে। এর উদ্দেশ্য কি? এই দেখো অ্যাচিভমেন্ট মানে কি কি পেয়েছে। গ্রামীণ ট্যাপ ওয়াটার কভারেজ দেখো 16.7% থেকে বৃদ্ধি পেয়ে 82%-এ কিন্তু বেশি হয়ে গেছে। সেটা 15.91 কোটি পরিবার পেয়েছে। দেশের 2 লক্ষেরও বেশি গ্রামকে হার ঘর জল হিসেবে সার্টিফাইড করা হয়েছে। তো এর উদ্দেশ্য কি? দেখো, প্রধানমন্ত্রী দ্বারা 15ই আগস্ট 2019 সালে চালু হওয়া এই মিশনটির মূল লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে প্রতি গ্রামীণ পরিবারের দৈনিক 55 লিটার পানীয় জল সরবরাহ করা। এটা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রিসভা সময়সীমা 2028 সাল পর্যন্ত কিন্তু বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ প্রায় 9 বছর কিন্তু বাড়িয়ে দিয়েছে। ওকে, এরপরে দেখো ফান্ডিং প্যাটার্ন, যেটা আমি বলছিলাম যে সাধারণ যে স্টেটগুলো সেগুলো 50-50, বাট যেগুলো ইউনিয়ন টেরিটরি সেগুলো কিন্তু 100% সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেবে, 100%ই সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। আর হিমালয়ান এবং নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো সেগুলো কিন্তু 90:10, এখানে 90% দেবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আর 10% আমাদের দেবে রাজ্য সরকার। ওকে, নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক হচ্ছে আমাদের নীতি আয়োগের থেকে। ওকে, নীতি আয়োগে প্রকাশিত তৃতীয় রিপোর্ট অনুযায়ী ভারতের মোট সেবা রপ্তানিতে সার্ভিস এক্সপোর্ট প্রফেশনাল সার্ভিসের অবদান কত? প্রফেশনাল সার্ভিসের অবদান, তো প্রফেশনাল সার্ভিসের অবদান মনে রাখবা এখানে 1/4 বা 25% নীতি আয়োগের থার্ড রিপোর্ট অনুযায়ী। নীতি আয়োগের সার্ভিস থেমেটিক সিরিজের তৃতীয় রিপোর্টটি কে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন? তাহলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এর ভাইস চেয়ারম্যান, যিনি অশোক কুমার লাহিড়ী। নীতি আয়োগের এই যে সার্ভিস থেমেটিকের তৃতীয় রিপোর্ট প্রকাশ করেছিলেন কে? অশোক কুমার লাহিড়ী। তিনি ছিলেন এই যে সার্ভিস থেমেটিকের ভাইস চেয়ারম্যান। ওকে, এর বিশদে জানা যাক। নীতি আয়োগ তাদের সার্ভিস থেমেটিক সিরিজের তৃতীয় রিপোর্ট প্রকাশ করেছে, যার শিরোনামটা মনে রাখবা, ইন্ডিয়াস সার্ভিস সেক্টর ইনসাইটস অ্যান্ড রেগুলেটরি রিজাইম ইন প্রফেশনাল সার্ভিস। রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী নিউ দিল্লিতে অনুষ্ঠিত এডুকেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ কমিটির মিটিংয়ে। কোর অবজেকশন এর উদ্দেশ্য কী ছিল? পেশাদার পরিষেবা
খাতের নিয়মকানুন ও নীতিগত চ্যালেঞ্জ নিশ্চিত করে ভারতের দক্ষ জনসম্পদের সম্ভাবনাকে কাজে লাগানো এর মূল উদ্দেশ্য। যাদের কাছে সঠিক ট্যালেন্ট আছে সেই জনসম্পদটা কাজে লাগানো এদের হচ্ছে উদ্দেশ্য। মেজর ফাইন্ডিংস কি পেয়েছে এরা পেয়েছে 1/4 হচ্ছে প্রফেশনাল সার্ভিস থেকে কিন্তু এসেছে, এটা কিন্তু ওরা পেয়েছে। ওকে, নেক্সট টপিক আমাদের হচ্ছে সাইবার কুস্তি। সাইবার কুস্তি 2026। সাইবার কুস্তি 2026 হ্যাকাথনটির প্রধান লক্ষ্য কি ছিল? সাইবার কুস্তি 2026 হ্যাকাথনের প্রধান লক্ষ্য ছিল কিন্তু এআই চালিত পরিস্থিতিতে মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও বিচার বুদ্ধি পরীক্ষা করা, এটা হচ্ছে এর মূল উদ্দেশ্য ছিল। সাইবার কুস্তি 2026 কোন সম্মেলনের প্রযুক্তিগত অংশ হিসাবে চালু করা হয়েছিল? তাহলে এটা কিন্তু থার্ড NCCDFI 2026 এর অংশ হিসেবে চালু করা হয়েছিল। ওকে, বিশদে জানা যাক। বিশদে জিনিসটা কি সেটা জানো। দেখো যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা MITY এর অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা NIELIT এর আয়োজন করছে। কিসের আয়োজন করছে? সাইবার কুস্তির আয়োজন করছে 2026। ডক্টর আম্বেদকর কোথায় আয়োজিত হয়েছে? ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। ন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি ডিজিটাল ফরেন্সিক অ্যান্ড ইন্টেলিজেন্স বা NCCDFI 2026 অংশ হিসেবে লঞ্চ করা হয়েছে। ওকে, এটির ফোকাস বা এর উদ্দেশ্য জানতে পারলে বুঝতে পারবে এই জিনিসটা কি। এটি একটি জাতীয় সাইবার সিকিউরিটি, ওকে, জাতীয় সাইবারের যে সিকিউরিটি নিরাপত্তা সেটা নিশ্চিতকরণের জন্য এটা তৈরি হয়েছে। সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI হ্যাকাথন, যা AI চালিত জটিল পরিস্থিতিতে মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও বিচার বুদ্ধি অর্থাৎ হিউম্যান জাজমেন্ট মূল্যায়ন করবে। ওকে, রেজিস্ট্রেশন দেখো, ইভেন্টটির নিবন্ধনের শেষ তারিখ রাখা হয়েছে 10ই সেপ্টেম্বর 2026। তার নিবন্ধনের শেষ তারিখ কবে? 10ই সেপ্টেম্বর 2026। তার মানে 10ই সেপ্টেম্বর যখন তোমরা নিজেদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা তখন আবার কিন্তু এই যে সাইবার কুস্তি এটা আবার দেখতে পাবা। নেক্সট টপিক দেখো। নেক্সট টপিক হচ্ছে মিধানি থেকে, ঠিক আছে। মিধানি জিনিসটা কি দেখো, এখানে প্রশ্ন আছে GE এয়ারোস্পেস থেকে S-400 অনুমোদন লাভকারী প্রথম ভারতীয় সংস্থা কোনটি? জেই এয়ারোস্পেস, যেটা হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা, সেখানে প্রথম আমাদের S-400 অনুমোদন পেয়েছে কোন ভারতীয় সংস্থা? সেটা হচ্ছে মিশ্র ধাতু নিগম লিমিটেড বা MIDHANI, মিধানি। ওকে, মিধানি কিন্তু এর প্রথম হচ্ছে অনুমোদন লাভ করেছে। S-400 অ্যাপ্রুভাল মূলত কোন কাজের সাথে সম্পর্কিত? এবার বিষয়টা কি, এটা থেকে ভালো করে বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি মহাকাশের সংকর ধাতু ও উচ্চমান ধাতব সামগ্রীর পরীক্ষা। মানে মহাকাশে ব্যবহৃত যে সংকর ধাতু, মানে যেই যানবাহনগুলো যায় সেগুলো সংকর ধাতু এবং উচ্চমানের ধাতব সামগ্রীর পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু এই সংস্থাগুলো কাজ করে। ওকে, এর বিষয়ে দেখো একটুখানি জানো যে মিনিস্ট্রি অফ ডিফেন্স বা MOD এর অধীনস্থ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিশ্র ধাতু নিগম লিমিটেড বা মিধানি প্রথম ভারতীয় সংস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের GE এয়ারোস্পেস থেকে S-400 এর অনুমোদন পেয়েছে। ওকে, S-400 সার্টিফিকেশন, এটি একটি বিশেষ ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি সার্টিফিকেট প্রোগ্রাম যা JE এয়ারোস্পেস দ্বারা চালিত হয়। ঠিক আছে, এর পারপাস কি? এয়ারোস্পেস গ্রেড অ্যালয় এবং ধাতুর রাসায়নিক যান্ত্রিক মেটালার্জি টেস্ট নিশ্চিত করার জন্য সার্টিফাইড ম্যাটেরিয়াল টেস্ট ল্যাবরেটরিকে হচ্ছে অডিটিং এ অনুমোদন দিতে সার্টিফিকেট দিতে অ্যাকচুয়ালি এটা ব্যবহার করা হয় যে কোনটা কতটা পিওর আর কি, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য, যে সার্টিফিকেট প্রদান করা। নেক্সট আমাদের দেখা যাচ্ছে যে RBI ইম্পোজেস পেনাল্টি। RBI পেনাল্টি দিয়েছে কার উপরে? দেখো, ব্যাংকিং নিয়ম লঙ্ঘনের জন্য ইন্ডাসইন্ড ব্যাংক এর উপরে RBI কত টাকা জরিমানা আরোপ করেছে? তাহলে এর উপরে পেনাল্টি দিয়েছে, জরিমানা দিয়েছে কত লাখ টাকা? সেটা হচ্ছে
লাখ। ওকে, 59.20 লাখ। এরপরে হচ্ছে আরবিআই কোন আইনের বলে ব্যাংকের উপর অর্থদণ্ড আরোপ করেছে? তাহলে কোনো ব্যাংক অন্য কোনো ব্যাংকের ওপর হচ্ছে পেনাল্টি জারি করার জন্য যেই অ্যাক্টটা লাগে সেটা হচ্ছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 সালে, যেটা হচ্ছে যার হচ্ছে সেকশন 47A এবং 46(4), ঠিক আছে। এই দুটো কিন্তু অ্যাক্ট দ্বারা আরবিআই হচ্ছে ইন্ডাস ব্যাংককে কিন্তু পেনাল্টি দিয়েছে। ওকে, বিশদ একটু জানলে দেখা যাবে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ম না মানার কারণে ইন্ডাস ইন্ড ব্যাংক লিমিটেড এর উপরে 59.20 লাখ টাকার আর্থিক জরিমানা ধার্য করেছে। এর কারণ হিসাবে কি বলেছে, কারণটা অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের পড়া লাগবে না। নেক্সট হচ্ছে এই যে 31শে মার্চ 2025 তারিখের অর্থনৈতিক স্থিতি মূল্যায়নের জন্য পরিচালিত স্টেশনারি ইন্সপেকশন ফর সুপারভিশরি ইভ্যালুয়েশন বা IAC এর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক আছে। তো তখন থেকেই কিন্তু এই বিষয়ে কাজ চলছে যে কেন পেনাল্টি দেওয়া হবে, সেই বিষয়টার উপরে কিন্তু এই যে IAC এর ভিত্তিতে কিন্তু এই যে পেনাল্টি দিতে পেরেছে ওরা। ওকে, নেক্সট দেখো আমাদের স্পেস এক্স, যেটা ইলন মাস্কের স্পেস এক্স এর বিষয়ে আমাদের টপিকটা রয়েছে। এখান থেকে দুটো কোশ্চেন। আগস্ট 2026-এ স্পেস এক্স তাদের দুটি ফ্যালকন 9 রকেট কত সময় ব্যবধানে উৎক্ষেপণ করে রেকর্ড করেছে? তাহলে স্পেস এক্স প্রথম একটা কোম্পানি যেখানে মাত্র 38.5 মিনিটের মধ্যে দুটো ফ্যালকন 9 এর হচ্ছে রকেট উৎক্ষেপণ করেছে। ফ্যালকন 9 এর দ্বিতীয় মিশন মার্কিন স্পেস ফোর্স, তাহলে মার্কিন ফ্যালকন 9 যে দুটো রকেট মানে উৎক্ষেপ করে তার পরবর্তী মিশনটা মানে সেকেন্ড মিশন যেটা, সেটার নাম হচ্ছে USSF অর্থাৎ মার্কিন US স্পেস ফোর্স। ওকে, রকেটের প্রথম ধাপটি কোথায় অবতরণ করা হয়েছে? নামটা ইন্টারেস্টিং, একবার শুনলে মনে থাকবে, সেটা হচ্ছে ড্রোনশিপ অফকোর্স আই স্টিল লাভ ইউ। ওকে, বিশদ একটু জানা যাক। ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স মাত্র 38.5 মিনিট ব্যবধানে দুটি ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করে কোম্পানির রেকর্ড তৈরি করেছে। ওকে, ফার্স্ট লঞ্চ যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্লোরিডার ক্যাপে ক্যানাভারাল থেকে উৎক্ষেপণ করা হয়েছে, যেখানে গ্লোবাল স্টারের 8টি স্যাটেলাইটকে এলইওতে স্থাপন করা হয়। কটা স্যাটেলাইট এটা মনে রাখতে হবে যে 8টি স্যাটেলাইটকে কিন্তু তারা লিওতে স্থাপন করেছে। আর একটা হচ্ছে সেকেন্ড লঞ্চ, যেটা নাম হচ্ছে ক্লাসিফাইড USSF 366। ওকে, এটা উৎক্ষেপণ কোথায় করেছে? যে প্রশান্ত মহাসাগরের অফকোর্স আই স্টিল লাভ ইউতে। আর কোথা থেকে উৎক্ষেপণ করেছে? ক্যালিফোর্নিয়ার ভান্ডেনবার্গ বেস থেকে কিন্তু উৎক্ষেপণ করেছে। এটা হচ্ছে 18তম মিশন। নেক্সট টপিকে চলে যাই আমরা। নেক্সট টপিক দেখো হচ্ছে এখানে দিব্যাস্ত্র MK3 নামক ভারতের প্রথম দেশীয় অর্থাৎ ইন্ডিজিনাস জেট চালিত লোইটারিং মিউনিশনের সফল পরীক্ষা চালান কোন সংস্থা উৎক্ষেপণ করে? সেটা হচ্ছে মনে রাখবা যে কাওয়া UAV প্রাইভেট লিমিটেড। দিব্যাস্ত্র MK3-তে ব্যবহৃত দেশীয় জেট ইঞ্জিনটি কোথায় তৈরি হয়েছে? এর যে ইঞ্জিনটি ইন্ডিজিনাস জেট ইঞ্জিনটি সেটা তৈরি হয়েছে DG প্রোপালশন থেকে। ওকে, এর বিশদে একটু জানলে বুঝতে পারবা বিষয়টা যে ময়দান ফাইট কাওয়া UAV প্রাইভেট লিমিটেড সফলভাবে ভারতের প্রথম দেশীয় জেট চালিত লয়টারিং মিউনিশন দিব্যাস্ত্র MK3 নামক প্রথম ফ্লাইটটি পরিচালনা করেন। লোকেশন কোথায়? উত্তরপ্রদেশের কোথা থেকে? উত্তরপ্রদেশের লখনৌ থেকে কিন্তু এই পরীক্ষা সম্পন্ন হয়। আর হচ্ছে প্রধান কেন্দ্র, এর যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের মারণাস্ত্রটির প্রাণকেন্দ্র হচ্ছে DG প্রপালশন দ্বারা নির্মিত সম্পূর্ণ দেশীয় একটি প্রপালশন জেট ইঞ্জিন, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি যুদ্ধাস্ত্র বলতে পারো, ঠিক আছে। তো এটা যুদ্ধাস্ত্রই একটা যুদ্ধাস্ত্র বলতে পারো।
এটা তাহলে উদ্বোধন কে করেছে, মানে কে তৈরি করেছে ইঞ্জিনটা? ডিজি প্রপালশন। চলো নেক্সট টপিক দেখা যাক। নেক্সট টপিক হচ্ছে আমাদের ই স্পোর্ট ওয়ার্ল্ড কাপ চেস টাইটেল 2026 প্যারিসে অনুষ্ঠিত। কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা মনে রাখতে হবে, প্যারিসে অনুষ্ঠিত ই স্পোর্ট ওয়ার্ল্ড কাপ চেস টাইটেল 2026-এর জয়লাভ করেছে কে? সেটা হচ্ছে ম্যাগনাস কার্লসেন। ওকে, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চেস 2026 প্রতিযোগিতায় বিজয়ী দাবারু কত টাকা অর্থ পুরস্কার বা প্রাইজ মানি পেয়েছে? তো এখানে প্রাইজ মানি দেওয়া হয়। প্রাইজ মানি কত দেওয়া হয়? অনেক টাকা দেওয়া হয়, হচ্ছে ইউএসডি হচ্ছে 2.5 লাখ, প্রায় 2.5 লাখ ইউএসডি দেওয়া হয় ওখানে, যে ফার্স্ট পজিশন যে অর্জন করে। এর বিষয়ে যদি একটু জানো তাহলে হচ্ছে নরওয়েজিয়ান দাবারু তথা বিশ্বের 1 নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন টিম পরপর দ্বিতীয়বারের মতো স্পোর্ট ওয়ার্ল্ড কাপ চেস শিরোপা জিতেছেন, পরপর দুবারের জন্য। ঠিক আছে, আগের বছরও এই ম্যাগনাস কার্লসেনই জিতেছিল, আবার এবছরও কিন্তু ম্যাগনাস কার্লসেনই জিতেছে। প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে তিনি বেলারুশের ডেনিস লেজাভিককে 2-0 ব্যবধানে পরাজিত করেছেন। পুরো টুর্নামেন্টটি কিন্তু তিনি অপরাজিত থাকেন। এখানে প্রথম স্থান অধিকার করেছে ম্যাগনাস কার্লসেন, সেকেন্ড স্থান ডেনিস লেজাভিক, তৃতীয় স্থান হচ্ছে হিরাকু নাকামুরা। তো হিরাকু নাকামুরা ইনি কিন্তু থার্ড পজিশন স্থান করেছে, চতুর্থ পজিশন, এটা মনে রাখার কোনো দরকার নেই। নেক্সট আমাদের টপিক হচ্ছে যে এখান থেকে দেখো কোশ্চেন, এখানে কে মারা যায়? চন্দ্রশেখর মারা যান। বিখ্যাত জাতীয় পুরস্কার প্রাপ্ত ভাস্কর চন্দ্রশেখর শিল্পী সম্প্রতি 75 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি প্রধানত কোন শিল্পের জন্য পরিচালিত ছিলেন? তাহলে এটা পরীক্ষায় আসতে পারে যে ভাস্কর চন্দ্রশেখর শিল্পী ইনি কোন শিল্পের জন্য পরিচিত ছিল? সেটা হচ্ছে কাঠের, পাথরের এবং পঞ্চলোহের ঐতিহ্যবাহী মন্দির ভাস্কর্য। ভাস্কর্য তৈরির জন্য বিখ্যাত ছিল, সেটা হচ্ছে কাঠের, পাথরের এবং পঞ্চলোহের। চন্দ্রশেখর শিল্পী কোন রাজ্যের বাসিন্দা ছিল? তিনি হচ্ছে কর্ণাটকের কিন্তু বাসিন্দা ছিল চন্দ্রশেখর শিল্পী। বিশদ একটু জানলে দেখতে পাবা যে চন্দ্রশেখর কিন্তু জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত ভাস্কর এবং মাস্টার কারিগর চন্দ্রশেখর ওয়াই শিল্পী। তিনি 75 বছর বয়সে কর্ণাটকের কালাবুরাগিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যেখানে যে রাজ্যে বাড়ি সেখানেই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কর্ণাটকের ইয়াদগির জেলার এটা বাদ দাও কাক্কেরা গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছেন। তারপরে হচ্ছে ইনি কিন্তু কাঠ, পাথর, পঞ্চলোহ ভাস্কর্যের জন্য কিন্তু কর্ণাটক অঞ্চলে ঐতিহ্য বজায় রাখতে সক্ষম হয়েছে। এরপরের টপিক দেখো, পরের টপিক হচ্ছে আয়ুষ্মান ভারত লঞ্চড ইন ওয়েস্ট বেঙ্গল। সেটা হচ্ছে 16ই আগস্ট 2026-এ পশ্চিমবঙ্গের সমস্ত 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য কোন কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা চালু করেছে? একটা কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা কিন্তু একটা। তো এটা তোমাদের মনে রাখতে হবে প্রথমে যে 16ই আগস্ট এটা চালু হয় পশ্চিমবঙ্গতে, আর 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণদের জন্য কিন্তু এটা চালু হয়েছে। তো এটা হচ্ছে প্রকল্প চালু করে কোনটা? সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত PMJAY, অর্থাৎ প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা। ঠিক আছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে যোগ্য পরিবারগুলোকে কত টাকা ক্যাশলেস স্বাস্থ্য কভারেজ পায়? এটা কিন্তু একটা ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা, আর এখানে প্রায় 5 লাখ টাকা, প্রায় বলতে পুরোপুরি 5 লাখ টাকা কিন্তু ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা কিন্তু এরা পায়। এই বিষয়ে যদি একটু জানো তাহলে হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু এটা মানে চালু করে আমাদের পশ্চিমবঙ্গে। যে 16ই আগস্ট 2026-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর ইনডোর স্টেডিয়ামে স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আনুষ্ঠানিকভাবে চালু করেন। কি ফিচার্স কি আছে দেখো, 5 লাখ টাকা বরাদ্দ হয় প্রতিটা 70 বয়স বা তার বেশি বয়সের নাগরিকরা। আর তাছাড়া হচ্ছে রাজ্যে প্রায় 2000টা হাসপাতালে কিন্তু এটি উপলব্ধ আছে। 70 বছরের বা তার বেশি বয়সের নাগরিকরা কিন্তু এই
এই প্রকল্পের আওতায় পড়বে। আর প্রায় 35 লাখ মানুষ অলরেডি পাচ্ছে, এখন চালু হয়েছে। এরপর হচ্ছে স্টেট স্কিম বলতে যারা আর কি এটা পাবে না, এটা তো হচ্ছে সেন্ট্রাল থেকে সুবিধা, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সুবিধা, পিএম জে ওয়াই থেকে। তো এর সাথে সাথে দেখো মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের জন্য যেটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা লঞ্চ করেছে, যেটা হচ্ছে আয়ুষ্মান ভারতের বাইরে থাকা অবশিষ্ট 80 লাখ পরিবারকে বিমা কভারেজ দেবে। ঠিক আছে, যারা আয়ুষ্মান ভারতের মধ্যে নেই তাদের মধ্যে 80 লাখ পরিবারকে কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনাটা কিন্তু সেই পরিষেবাটা তারা পাবে। তো আজকের এই পর্যন্ত ছিল কারেন্ট অ্যাফেয়ার্সটা। তো প্রায় 10টা টপিক আমি আজকে নিয়ে এসেছি, মানে আজকের যে 10টা টপিক তোমাদের কভার করা উচিত সেগুলো করিয়েছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।